ডাক পিএইচডি লেখিকা রিক্তা ইসলাম মায়া, পর্ব সংখ্যা 2। কৌতূহলী রিফাত মারিদের হাতে চিঠির খোঁজ করে বলল, তোর হাতে চিঠিটা কার ছিল? সুফিয়া? না। তাহলে সুফিয়াকে মারলি কেন? মন চেয়েছে তাই। মন চাইলেই মারবি? এমন নষ্ট মন কেন রে তোর? মারিদ ফার্স্ট হ্যান্ড বক্সটা খুলতে খুলতে বিরক্ত স্বরে বলল, যাবি তুই? না গেলে কি করবি? আমাকে তোর ঘর থেকে বের করে দিবি? মারিদ তেতো কণ্ঠে বলল, তোর কাজকাম নাই? বাড়ি যা। ভাই তুই শান্তি দিলে তো কাজকাম করব। তোর জন্য যত প্যারায় থাকি, এত প্যারা তো গার্লফ্রেন্ডও দেয় না। ভাই জীবনটা বেদনায় হয়ে গেছে তোর জন্য। চেম্বার রোগী সব ফেলে এসেছি তোর খবর পেয়ে। এবার ভদ্রলোকের মতো মুখ খুলে বল তো, সুফাইয়াকে কেন মারলি? রাফিনের ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু সুফাইয়া কি করলো? আর তোর হাতে চিঠিটাই বা কার? রিফাতের পরপর প্রশ্নে মারিদের মুখে কুলুপ এঁটে থাকতে দেখে রিফাত বুঝল মারিদ তার কথার উত্তর দেবে না। তবে মারিদ যে ব্যক্তিগত কারণেই সুফিয়াকে থাপ্পড় মেরেছে সেটা সে বেশ বুঝতে পেরেছে। রিফাত এগিয়ে এসে মারিদের মুখোমুখি হতে হতে প্রসঙ্গ পাল্টে ফের বলল, আচ্ছা বাদ দে, উত্তর দিস না। এখন বল, তুই আজ দুবাই না গিয়ে ফ্লাইট মিস করলি কেন? কোন দুঃখে? রিফাত প্রসঙ্গ পাল্টে মারিদও উত্তর দিতে দিতে বলল, মন চাইছে তাই যায়নি। ভাই তোর মন ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। মেয়ে মানুষও এর থেকে বেশি মুড সুইং করে, তার থেকেও বেশি তোর। আমি তোর মনের বিশাল বড় ফ্যান, বুঝলি? এখন সুন্দর মনে বল তো সোনা, তুমি এখন কই যাইবা? হসপিটালে নাকি ফ্যাক্টরিতে? বিরক্তিতে মারিদ তুলোয় অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে ছোট্ট উত্তরে বলল, ফ্যাক্টরিতে। তাহলে ভাইকে দেখতে তাহলে হসপিটালে যাবি না? যাব সন্ধ্যায়। মারিদ খালি গায়ে আয়নার সম্মুখে দাঁড়িয়ে এতক্ষণে রিফাতের সঙ্গে কথা চালিয়ে বুকের আঘাত তুলোতে অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে চেপে ধরে আছে। বুকের কাজটা শেষ হতে মারিদ হাত বাঁকিয়ে পিঠে লাগাতে চেয়ে রিফাতের কথার উত্তর করল। রিফাত মারিদের অসুবিধাটা বুঝে হয়ে হাত বাড়িয়ে মারিদের হাত থেকে অ্যান্টিসেপটিকের শিশিটা নিতে চেয়ে বলল, আমাকে দে, আমি লাগিয়ে দিচ্ছি। মারিদ বাধা দিয়ে বলল, আমি পারবো, তুই যা, সন্ধ্যায় হসপিটালে থাকিস। মারিদের কথার অপেক্ষা করে রিফাত মারিদের হাত থেকে জোরপূর্ণ অ্যান্টিসেপটিকের শিশিটা হাতে তুলে নিল। তুলোয় চেপে দক্ষ হাতে মারিদের পিঠে আঘাতের স্থানে ওয়াশ করতে করতে বলল, ব্যাপারটা হচ্ছে আমি এই গল্পটা আগে পড়িনি, তোমাদের সামনে যা পড়ছি তাই একটু মাঝে মাঝে আটকাচ্ছে আমার। রিফাত বলল, আমার হসপিটালে তুই আমায় অলওয়েজ পাবি। রোগীর সেবা করাই আমার ধর্ম, কিন্তু তোর জন্য আমার ধর্ম আর নীতি দুই নড়বড় হয়। রোগী ফেলে চেম্বার থেকে দৌড়ে এসেছি তোর খবর পেয়ে, অথচ এখানে এসে তোর মর্জিই খুঁজে পাই না। মানে গার্লফ্রেন্ড পটাতে এত খাটনি হয়নি যতটা তোর পেছনে যায়। ভাই এর থেকে তুই মেয়ে হলে আমি বিয়ে করে সব টেনশন আমার ঘরে রেখে দিতাম। তোর মেয়ে না হওয়ার আফসোস আমার এ জন্মে মিটবে না। দুপুর 2:45। অসময়ে মারিদের আবারও অবেলায় বাড়ি থেকে বের হলো পরিপাটি হয়ে গায়ে আকাশি রঙের শার্ট জড়িয়ে সাদা প্যান্টের সঙ্গে ফর্সা গায়ে চোখে রোদ চশমা লাগিয়ে বাড়ির গ্যারেজ থেকে পছন্দের একটা বাইক বের করতে করতে পকেট থেকে ফোনটি বেজে উঠল তক্ষুনি। মারিদ তাড়াহুড়ো করে ফোন বের করলো না, বরং পা তুলে বাইকে চড়ে বসতে বসতে বাইকের চাবি ঠেকালো গাড়িতে। বাইক স্টার্ট না করে পকেট থেকে দামি আইফোনটি হাতে নিতে স্ক্রিনে ভাসলো অপরিচিত একটি নাম্বার। এই নাম্বারটি মারিদ চেনে না, কখনো কথাও হয়নি এই নাম্বার থেকে তার। তবে আজ বেশ কয়েকদিন ধরে সময় অসময়ে এই নাম্বার থেকে কল আসে মারিদের। মারিদ কলটি একবার রিসিভ করেছিল, কিন্তু অপর পাশের থেকে কারো কথা শোনা যায়নি বলে দ্বিতীয়বার কখনো মারিদ এই কলদাতার কলটি সে রিসিভ করেনি। মারিদ একজন দক্ষ ব্যবসায়ী মানুষ, তার ব্যবসায়িক কাজে অনেক কলই আসে, কিন্তু পার্সোনাল ফোনে পরিবারের লোক ছাড়া তাকে কল করার মতো কেউ নেই বলে সে এতদিনে অপরিচিত নাম্বারটি ব্লক করে দেয়নি। পরিচিত কেউ হতে পারে ভেবে মারিদ কল রিসিভ করে পরিচিত কল হতে পারে ভেবে মারিদ কলটি রিসিভ করে কানে তুলে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। মেয়ে কণ্ঠে কেউ রিনরিন সালাম দিতে মারিদের কপাল কুঁচকে আসলো। সালামের উত্তর দিয়ে সে বলল, ওয়ালাইকুম সালাম। কে? আমি কে?
অপর পাশের মেয়েটি খানিকক্ষণের জন্য চুপ হয়ে গেল, হয়তো পরবর্তী কথা গোছাচ্ছিল মনে মনে। কয়েক সেকেন্ড সময় নিয়ে মেয়েটির ফের রিনরিনের গলায় বলল, আমাকে আপনি চিনবেন না। আমি মেয়েটিকে বলতে না দিয়ে মারিদ বিরক্তিতে তক্ষণই বলল, আমি আপনাকে না চিনলে আপনি আমাকে কল দিয়েছেন কেন, কি চাই? অপর পাশে মেয়েটি মিহিস্বরে বলল, আমি আপনাকে চিনি, তাই ফোন দিয়েছি, কথা বলবো। মেয়েটির কথায় মারিদের মনে হলো এই মেয়েটি তার পরিচিত কেউ হবে এবং সে জেনে বুঝে মারিদের সঙ্গে রং নাম্বারে কথা বলতে চাইছে, হয়তো মজা করতে, নয়তো প্রেম করতে। কিন্তু মারিদ এসবে ইন্টারেস্ট নয়। বিরক্ত মারিদ কল কাটতে চেয়ে বলল, নট ইন্টারেস্টেড মিস, বাই। ততক্ষণে শোনা গেল মেয়েটির উচ্ছ্বাসিত কণ্ঠ। মারিদকে অনুরোধ করে বলল, প্লিজ কলটা কাটবেন না, অনেক সাহস নিয়ে আপনাকে ফোন দিয়েছি, আজ আমার মন ভালো নেই। মারিদের বিরক্তিতে তো আরও বাড়ল। কেমন উটকো ঝামেলায় পড়ল সে। কে তার সাথে এমন খামখেয়ালি মজা করতে পারে, সেটা চিহ্নিত করতে চেয়ে মারিদ মেয়েটির সঙ্গে কথা চালালো। কথায় কথায় মারিদ বলল, আপনার মন ভালো নেই এই ব্যাপারে আমি কি করব মিস? আপনার মন ভালো করার দায়িত্ব কি আমার? ফোনের মেয়েটি সহজ সরলে আবদার করে বলল, কথা যখন আপনার সাথে বলছি তখন দায়িত্বটা কিন্তু আপনারই হওয়ার কথা, তাই না? সবে মাত্র কথা হলো কয়েক সেকেন্ডে, এর মাঝে দায়িত্ব তুলে দিচ্ছেন এত ফাস্ট? দায়িত্ব নিতে ভয় পাচ্ছেন মনে হয়। মেয়েটি এই পাল্টা প্রশ্নে মারিদ দায়সারায় উত্তরে বলল, আমি নিজেই দায়িত্বহীন মানুষ, আমাকে দায়িত্ব দিয়ে লাভ নেই মিস, কাজ হবে না। তাহলে আমি আপনার দায়িত্ব নেব? হবেন আমার। মেয়েটির কথায় মারিদ বাইকের লুকিং গ্লাসে তাকালো, নিজে সিল্কি চুলে হাত বোলাতেই বলল, আমার দায়িত্ব নেবেন আপনি? ইন্টারেস্টিং। জানেন, আমি আপনার বাজেটের বাইরে হতে পারি, তখন সামলাতে পারবেন না আমাকে? পারবো। ইন্টারেস্টিং। তা কী দায়িত্ব নেবেন? ব্যক্তির মনের নাকি ব্যক্তির নিজের, কোনটি? দুটোই। লাইন মারছেন? কথা বলতে যাচ্ছি, আপনি যেই হোক না কেন মিস। আমাকে দিয়ে মনে হয় না আপনার কোনো বিশেষ কাজ হবে। নিজের মূল্যবান সময় আমার পিছনে নষ্ট না করে অন্য কাউকে খুঁজুন, কাজে দেবে। বাই। টুট টুট করে কল কেটে দিয়ে মারিদ বিরক্ত ভঙ্গিতে ফোনটা প্যান্টের পকেটে গুজে লুকিং গ্লাসে নিজের প্রতিছবিটা এক পলক দেখে বাইক টানলো ফ্যাক্টরির দিকে। আপাতত তার হাতে অনেক কাজ। ব্যবসায়িক মানুষ হয়ে ফালতু সময় নষ্ট করার মতো সময় তার নেই। মেয়ালি প্রেম তাকে দিয়ে হবে না। জীবনে 30টা বছর হতে চলল, তার জীবনে এখনও বসন্তর দেখা পায়নি। এই বয়সে এসে এখন সে এসব ফ্যাসাদে জড়াবে না। সময় হলে পরিবারের পছন্দের একটা মেয়েকে বিয়ে করে নেবে, তারপর জীবনটা এমনি কেটে যাবে। তারপর এসব ফালতু বিষয় সময় নষ্ট করার মানুষ সে নয়। সবাইকে দিয়ে সব কিছু হয় না। তার ধারণা এই প্রেম তাকে দিয়েও করা সম্ভব নয়। অথচ মারিদের বাইকের গতির সঙ্গে আর তার ভাবনা জুড়ে রয়ে গেল সেই ফোন আলাপের মেয়েটি। গল্পটি এখনও চলমান আছে, আর কোথাও ভুলটুল হয়ে গেলে সরি। পরের পার্টটি খুব শিগগিরই